আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি এমন একটি ভাইরাস নিয়ে কথা বলবো যে ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার শতভাগ। সেই ভাইরাসটি হয়তো আমরা কম বেশি সবাই শুনেছি বা চিনি। সেই ভাইরাসের নাম হচ্ছে রেবিস ভাইরাস, বাংলায় আমরা যাকে জলাতঙ্ক রোগ বলে চিনি। পাশের ভিডিওতে আমি কতগুলো জলাতঙ্ক রোগীর ভিডিও দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন জলাতঙ্ক রোগীদের কী কী সাইন সিমটমস এবং কী কী সমস্যা হতে পারে। তাছাড়াও এটি আমি পরবর্তীতে আবার বিস্তারিত বর্ণনা করব। যেহেতু এই রোগের মৃত্যুর হার শতভাগ, তাহলে আমাদেরকে এই রোগ সম্বন্ধে সঠিক জ্ঞান থাকা জরুরি। তাই আমি আজকের ভিডিওতে এই ভাইরাস সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করব। এই ভাইরাস কোথায় থাকে, কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের শরীরে কি কি ক্ষতি করে, এবং এর এই যে মৃত্যুর হার বা মৃত্যুর সম্ভাবনা, সেটা থেকে আমরা কি উপায়ে অবলম্বন করলে বেঁচে থাকতে পারবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই যে এই রোগটি কিসের মাধ্যমে হয়। এই রোগটি রেবিস নামক একটি ভাইরাসের মাধ্যমে হয়। এই রেবিস ভাইরাস কোথায় থাকে, তাহলে আমরা চলুন জেনে নিই। রেবিস ভাইরাস মূলত সকল ধরনের স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেই থাকতে পারে বা প্রাণীদের শরীরে থাকতে পারে। তবে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে সেটি কুকুর, বিড়াল, বেজি, শিয়াল ইত্যাদি প্রাণীদের থাকতে পারে। তাছাড়াও সজার মাধ্যমে এই ভাইরাসটি ছড়াতে পারে। তবে যারা আমার দর্শক বিদেশে আছেন, তারা কিন্তু নেকড়ের কথা শুনে থাকবেন। নেকড়ের মাধ্যমে কিন্তু এই ভাইরাসটা ছড়াতে পারে। তাহলে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের কুকুর পালার অথবা বাসা বাড়িতে বেড়াল পালার যে টেন্ডেন্সি, বা রাস্তায় অনেক সময় কুকুর দেখা যায়, এটার টেন্ডেন্সি বেশি থাকে। সেহেতু আমাদের কিন্তু রেবিস ভাইরাসের একটি এন্ডেমিক এলাকা বলা যায় বাংলাদেশকে। যেহেতু এটি এন্ডেমিক এলাকা, এন্ডেমিক বলতে আমি বোঝাচ্ছি যে এখানে রেবিস ভাইরাস সবসময় থাকে, বছরের যে কোনো টাইমে এটা ঘটতে পারে। সো আমাদেরকে এই রেবিস ভাইরাস সম্বন্ধে একটু বেশি গভীর নলেজ থাকা দরকার। এখন প্রশ্ন আসে, এই ভাইরাসটি কিভাবে ছড়ায়। মূলত আমরা কোনো প্রাণী যদি এই রেবিস ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে তাকে আমরা বলি র্যাবিট অ্যানিমাল। এই র্যাবিট অ্যানিমালের লালার মাধ্যমে এই ভাইরাসটি অন্য প্রাণীদের দেহে সংক্রমিত হতে পারে। এখন লালা কিভাবে অন্য প্রাণীদের দেহে যাবে, সেটা হতে পারে কামড়ের মাধ্যমে, অথবা আপনার শরীরে যদি আগে থেকে কোনো ক্ষত থেকে থাকে, তাহলে সেই ক্ষত যদি কোনো র্যাবিট আক্রান্ত প্রাণী লালা দিয়ে চাটে, তাহলে কিন্তু এই রেবিস ভাইরাস আপনার এই ক্ষতে প্রবেশ করতে পারে। এখন এই ক্ষত থেকে এটা আমাদের নার্ভাস সিস্টেমকে সেটা ক্ষতি করবে। তো নার্ভাস সিস্টেমকে ক্ষতি করার জন্য প্রথমে সেটা কিন্তু আমাদের নিউরোমাস্কুলার যে জাংশন থাকে, সেই জাংশনগুলোতে যাবে, তারপরে সেটা নার্ভ হয়ে আমাদের মস্তিষ্কে যেয়ে পৌঁছাবে। মস্তিষ্কে পৌঁছানোর মাধ্যমে সেখানে অসংখ্যবার বিভাজিত হয় এবং সেখানে রেপ্লিকেশন করে তার অসংখ্য বংশ বিস্তার করে। এভাবে বংশ বিস্তার করতে করতে সেটি এক পর্যায়ে আমাদের যে নিউরন বা মস্তিষ্কের সেল বা কোষগুলো সেটি ধ্বংস করতে থাকে। এবং এই ধ্বংস করার ফলে কিন্তু আমাদের শরীরে নানান ধরনের যে উপসর্গগুলো সেটি দেখা যায়। এখন এই পরবর্তীতে রেবিস ভাইরাস কি করতে চায়, সেটি চায় যে অন্য কোনো শরীর দেহে প্রবেশ করার জন্য। যেহেতু এটি লালার মাধ্যমে ছড়ায়, তাহলে সেটি আমাদের মস্তিষ্ক থেকে আবার নিউরনের মাধ্যমে লালা যে গ্রন্থিগুলো আছে, স্যালাইভারি গ্ল্যান্ড, এই স্যালাইভারি গ্ল্যান্ডে চলে আসে। এছাড়াও এটি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও আমাদের সারা বডিতে ছড়িয়ে যেতে পারে। এভাবে রেবিস ভাইরাস আমাদের সারা বডিকেই এফেক্ট করে। এখন প্রশ্ন আসে যে কুকুর বা বিড়াল আমাদেরকে যদি আঁচড় দেয় বা কামড় দেয়, তাহলে কি আমরা রেবিস ভাইরাসে আক্রান্ত হবো? সেটির উত্তর হচ্ছে না। আমরা কুকুর বা বিড়ালের কামড়ের মাধ্যমে রেবিস ভাইরাসে আক্রান্ত হবো না। তার জন্য যে প্রাণী বা বিড়াল ও কুকুর কামড় দিচ্ছে, তার শরীরে অবশ্যই রেবিস ভাইরাস থাকতে হবে, এবং সেটি সিমটোমেটিক পর্যায়ে গেলে বলা যায় যে আপনি রেবিস ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আপনি রেবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে কি মারা যাবেন, সেটাই কিন্তু উত্তর না। রেবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার পরই কিন্তু মানুষজন মারা যায় না। রেবিস ভাইরাস যদি শরীরে প্রবেশ করে, তারপরে আপনার কিছুদিন সময় থাকে রোগটা প্রকাশ পাওয়ার জন্য। সেটিকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি, এবং রোগ যখন প্রকাশ পায় সেটাকে আমরা বলি সিমটোমেটিক ফেজ। এবং সিমটোমেটিক ফেজে যাওয়ার আগ পর্যন্ত আপনি যদি প্রিকশন নিয়ে ফেলেন, বা আপনার যে ভ্যাকসিন অথবা চিকিৎসা সেটি যদি ঠিকভাবে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি মৃত্যুর ঝুঁকি থেকে বেঁচে যাবেন। এখন আমাদেরকে জানতে হবে যে একটি র্যাবিট অ্যানিমাল যদি আমাদেরকে কামড় দেয় বা আঁচড় দেয়, তাহলে আমাদের কি করা উচিত। যে কোনো প্রাণী, শুধু র্যাবিট অ্যানিমাল না, যে কোনো প্রাণী যদি আপনাদেরকে কামড় দেয় বা আঁচড় দেয়, তাহলে কিন্তু আপনারা এই প্রিকশনগুলো নিয়ে ফেলবেন। যেহেতু র্যাবিট অ্যানিমাল সকল ধরনের বন্য প্রাণী এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে থাকার সম্ভাবনা বেশি, আমরা হয়তো জানি না যে কন্টিনেন্টের মধ্যে র্যাবিস ভাইরাসে আক্রান্ত আছে। সেটি হয়তো অ্যাসিম্পটোমেটিক পর্যায়ে থাকতে পারে, কিন্তু তার শরীর থেকেও কিন্তু আমাদের শরীরে র্যাবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমাদের উচিত হবে, যখন কোনো বন্য প্রাণী অথবা আপনার গৃহপালিত প্রাণীও হতে পারে, কুকুর, বিড়াল, বেজি, শিয়াল, এগুলো যদি আপনাকে কামড় দেয় বা আঁচড় দেয়, তাহলে সাথে সাথে একজন ডাক্তারের কাছে যাওয়ার জন্য।
এখন ডাক্তারের কাছে যাওয়ার আগেও আমাদের কিছু কাজ থেকে যায়। আমরা যখন কোনো কুকুর বা বিড়াল দ্বারা আক্রান্ত হবো বা কোনো প্রাণী দ্বারা আক্রান্ত হবো, তখন আক্রান্ত স্থান কমপক্ষে 15 থেকে 20 মিনিট সাবান পানি দিয়ে ভালোভাবে ধুবো। এটি হচ্ছে আমাদের রেবিস অ্যানিমালে কামড় দেওয়ার সর্বপ্রথম কাজ। এই কাজটি করলে কিন্তু রেবিস দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। তাহলে আমাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা যখন সাবান পানি দিয়ে ধুবো তখন কিন্তু আমাদের পানিটা চলমান পানি হওয়া লাগবে, যেমন টিউবওয়েলের পানি অথবা মোটরের পানি অথবা ট্যাপের পানি। জমা থাকা পানিতে কিন্তু এই ক্ষতস্থান পরিষ্কার করা যাবে না। ঠিক আছে, তাহলে আরেকটি কথা আমরা মনে রাখবো যে এই ধুয়ে ফেললে কিন্তু কোনো সমস্যার সমাধান হয়ে যায় না। তখন সাথে সাথে আমরা কি করব, আমরা হচ্ছে একজন ডক্টরের কাছে যাব, ডক্টরকে দেখাবো। তারপর যদি ডক্টর মনে করেন যে আপনার ভ্যাকসিন নেওয়া উচিত বা ভ্যাকসিন না নেওয়া উচিত, তখন তিনি আপনাকে এই বিষয়ে বিস্তারিত বলবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে ভ্যাকসিনগুলো আমরা কোথায় পাবো? এটা শুনে আপনারা সবাই খুশি হবেন যে র্যাবিড অ্যানিমালের যেহেতু এন্ডেমিক এরিয়া বাংলাদেশ, এই কারণে বাংলাদেশ সরকার প্রত্যেকটা উপজেলা লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে এই র্যাবিড ভ্যাকসিন কিন্তু সুবিধা রেখেছে এবং সেটি বিনামূল্যে পাওয়া যায়। আপনারা আপনাদের নিকটস্থ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে অথবা যদি উচ্চ লেভেলের কোনো হসপিটাল থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু সেখানে যেতে পারবেন। এবং এগুলো বিনামূল্যে ফ্রিতে দেওয়া হয়। শুধুমাত্র আপনারা গিয়ে আপনাদের নিজ দায়িত্বে দেখাবেন, তাহলে কিন্তু আপনারা এত বড় মৃত্যুর ঝুঁকি থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। আমাদের বাংলাদেশের মধ্যে দেখা যায় যে বাসা বাড়িতে অনেকেই বিড়াল পালার অভ্যাস আছে। তাহলে যাদের বিড়াল পালার অভ্যাস আছে তাদের জন্য আমার উপদেশ থাকবে, আপনারা আপনাদের বিড়ালকে র্যাবিস ভাইরাস থেকে মুক্ত করার জন্য র্যাবিড যে ভ্যাকসিনগুলো পাওয়া যায়, এই র্যাবিস ভ্যাকসিন দিয়ে বিড়ালকে আগে স্টেরিলাইজ করে নেবেন। এবং কুকুর পাললে ঠিক সেম কথা, কুকুরের জন্য র্যাবিস ভ্যাকসিন দিয়ে স্টেরিলাইজ করে নেবেন, তাহলে র্যাবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে। এছাড়াও আমরা পথে ঘাটে চলার সময় যদি কখনো কুকুর বা বেড়াল আমাদেরকে আক্রমণ করে, তখন কিন্তু আমরা সেটাকে র্যাবিস ভাইরাস আক্রান্ত হিসেবে ধরে নিব, কারণ আমরা জানি না আসলে তার মধ্যে আছে কি নাই। সেই জন্য আমরা অবহেলা না করে আমাদের যে কর্তব্যগুলো, দুইটি কাজ, প্রথমত হচ্ছে আমরা ট্যাপ ওয়াটার দিয়ে সাবান পানি দিয়ে সেটি দেবো। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো একজন ডক্টরের কনসাল্ট করা, এবং সেটি উপজেলা হেলথ কমপ্লেক্সেও হতে পারে, এবং সেখান থেকে গিয়ে নিজ দায়িত্বে ভ্যাকসিন নিয়ে নেওয়া। রেবিস ভাইরাসে আক্রান্ত হওয়া একটি প্যাথেটিক ব্যাপার, কারণ এটা আমরা সবাই জানি যে রেবিস ভাইরাসে একবার আক্রান্ত হলে ওই লোকটি মারা যাবে। সো এটি মারা যাওয়া ব্যক্তির জন্য যতটুকু কষ্টকর, তার পরিবারের জন্য ঠিক ততটুকুই কষ্টকর, কারণ আমরা চোখের সামনে দেখবো যে একটা লোক একটা প্যাথেটিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সে হয়তো এক সপ্তাহের মধ্যে মারা যাবেন। সো এটি যে কোনো মানুষের জন্য একটা কষ্টকর এবং ইমোশনাল একটা ব্যাপার। এই জন্য আমাদের উচিত হবে যে কোনো অবহেলা না করে এই বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া এবং আমাদের যে কর্তব্যগুলো সেগুলো ঠিকঠাকভাবে পালন করা, নিজে সেফ থাকা এবং পরিবারের অন্য সব লোকদেরকেও সেফ রাখা। তাহলে কিন্তু আমরা এই রেবিস ভাইরাসের আক্রমণ থেকে বা রেবিস ভাইরাসের পরবর্তী যে একটি কঠিন পরিস্থিতি সেটা থেকে মুক্তি থাকতে পারবো। কোনো একটা রোগ জলাতঙ্কে আক্রান্ত কিনা তা আমরা কিভাবে বুঝবো? জলাতঙ্ক রোগের উপসর্গ কি কি? জলাতঙ্ক রোগীদের ক্ষেত্রে প্রথমে কয়েকদিন পর্যন্ত এই রোগের উপসর্গগুলো দেখা যায় না, যেটিকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি। ইনকিউবেশন পিরিয়ডটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু রোগীর যে সিমটমসগুলো সেটা দেখা যায়। প্রথমে হয়তো জ্বর থাকবে, বা যেই আক্রান্ত স্থানের চারদিকে ব্যথা করবে, মাথা ঘোরাবে, বমি বমি ভাব লাগবে বা টায়ার্ড লাগবে, এগুলো ধীরে ধীরে এটি কিন্তু গুরুতর পর্যায়ের দিকে যেতে থাকবে। এক পর্যায়ে তার হ্যালোসিনেশন হবে, তার নাইটমেয়ার হবে, ঘুম আসবে না, অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবেন। তাছাড়াও রোগী যে কোনো ধরনের শব্দ বা পানির আওয়াজ, বাতাসের আওয়াজ, এগুলোতেও কিন্তু তার অ্যালার্জি হয়ে যেতে পারে। সে পানি খেতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক পর্যায়ে। যখন রোগী মারাত্মক পর্যায়ে যায় তখন কিন্তু সে আর পানি পান করতে পারে না, অথবা অন্য খাবার গিলতে সমস্যা হয়। পানি পান না করার জন্য তার গলার মধ্যে খিচ ধরে যায়, যেটাকে আমরা ইংরেজিতে বলি এক্সটেন্সিভ ল্যারিঞ্জিয়াল স্পাজম, এবং পরবর্তীতে তার মাসলগুলো উইকনেস হয়ে যায়, মাসল প্যারালাইসিস হয়ে যায়, এবং রোগী সর্বশেষ রেসপিরেটরি বা ব্রিদিং যে মাসলগুলো আছে সেই মাসলগুলো প্যারালাইসিস হওয়ার কারণে রোগী শ্বাস নিতে পারবে না, এবং এক পর্যায়ে সেই শ্বাস না নেওয়ার কারণে কোমাতে চলে যাবে।
এবং পরবর্তীতে মৃত্যু হতে পারে। তাহলে রেবিস ভাইরাসে আক্রান্ত হলে রোগীর পরিশেষ হচ্ছে মৃত্যু। এবং এই পর্যন্ত যতগুলো মানুষ রেবিস ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার মোটামুটি বলা যায় 100 ভাগই হচ্ছে মারা গেছেন। এই জন্য আমরা ট্রাই করব রেবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই বা যে কোনো প্রাণীর আক্রমণ হওয়ার পর আমরা যথাযথভাবে এবং গুরুত্ব সহকারে সেটির ব্যবস্থা নেওয়া এবং অতি শীঘ্রই ডক্টরের শরণাপন্ন হওয়া। প্রিয় দর্শক, আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে লাইক, কমেন্ট এবং ফলো করুন। এবং আজকে এই গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমি বলেছি সেটি আপনাদের প্রিয়জনকে সচেতন করার জন্য বেশি বেশি শেয়ার করুন। আজকে এই পর্যন্ত থাকুক। পরবর্তীতে হয়তো নতুন কোনো গুরুত্বপূর্ণ আবার টপিক নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।